আজকে হচ্ছে পরিচয় পর্ব, আর সারা বছর আপনারা কি যাচ্ছেন সেটার উপরে একটা কথা আজকে বলবো না, বা কোডিং আজকে শুরু করবো। প্রথমে আমার পরিচয় দিয়ে, আমার পুরো নাম হচ্ছে আসিফ। পাশাপাশি মূলত ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই ক্লাসগুলো যারা হচ্ছে গিয়ে বার্ন স্ট্যাক ডেভেলপমেন্টে ভর্তি হয়েছেন এবং পিএইচপি তে ভর্তি হয়েছেন, যারা হচ্ছে পাইথন বা অন্য সফটওয়্যারে প্রবেশ করেছেন তারা আমার সাথে ফ্রন্ট এন্ড ডেভেলপ। আপনার কোন সাবজেক্ট একটু শুনে নি। আগে কোথাও করেছেন? অনলাইন অফলাইন কোন কোর্স করছিলেন? এইচটিএমএল জাস্ট ধারণা নিচ্ছি কথা। যাই হোক, বেসিক লেভেল থেকে শুরু করুন। আপনার একদম নিউ, আপনি হচ্ছে কোন সাবজেক্টে, আর হচ্ছে কি থাকে মেটেরিয়াল নাকি? আচ্ছা, এখান থেকে শুরু। আমরা থেকে আছে কোন সাবজেক্ট, কতখানি পারেন আগে? বিদেশে থাকতেন? কোথায়? সৌদি আরবে গেছিলেন পড়তে নাকি? আপনার জন্মই ওখানে? পড়াশোনা সব ওখানে? কোন সাবজেক্টে ভর্তি? গাজীপুর? এখান থেকে আসতেছেন? গাজীপুর থেকে আসতেছেন? তাতে ম্যাক্সিমাম পিএইচপি আর ওয়েব ডেভেলপমেন্ট, পাইথনও ওয়েব ডেভেলপমেন্ট, কিন্তু এখানে 6 মাস আমার সাথে থাকবেন, যার পাইথনে আমি যেগুলা শিখাবো প্রথম 6 মাস একটু বলে রাখি। এইচটিএমএল তো ফার্স্টে ধরবো। এইচটিএমএল একটু স্লো আগাবো, কারণ আপনারা অনেকে হয়তো থেকে আগে থেকে পাচ্ছেন। সিএসএস জাভাস্ক্রিপ্ট পারেন? তো আমরা প্রথম 6 মাস যেটা শিখবো হচ্ছে এইচটিএমএল থাকবে, সিএসএস থাকবে। সিএসএস এর আবার পার্ট আছে, যেমন এসসিএসএস একটা পার্ট আছে, ছোট ছোট থাকবে, ফন্টসম আছে। তারপর হচ্ছে গিয়ে অ্যানিমেশন কিভাবে করা যায়, আরো অনেক কিছু, রেসপন্সিভ ওয়েবসাইট কিভাবে, বুটস্ট্র্যাপ ছাড়াই র সিএসএস দিয়ে কিভাবে করে সেটাও দেখবো, বুটস্ট্র্যাপ দিয়েও দেখবো। আবার যখন আরো পরে যাব, রিয়াক্ট যখন দেখবো, তখন টেলউইন সিএসএস ও দেখে নিবো, আর একটা সিএসএস। ফার্স্ট সেমিস্টার হচ্ছে আপনার এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, আর হচ্ছে র জাভাস্ক্রিপ্ট কিছু ভাষা শেখার পরে কিছু ছোট ছোট প্রজেক্ট করব। প্রতিটা টপিক শেষে ছোট প্রজেক্ট, এইচটিএমএল শেষ করে ছোট একটা যাতে আমার কনসেপ্টটা ক্লিয়ার। সিএসএস শেষ করে ছোট 1 পেজের বা 2 পেজের ওয়েবসাইট বানাবো, যাতে আমার কনসেপ্ট ক্লিয়ার হয়। বুটস্ট্র্যাপও সেম কাজ করে, ওয়েবসাইট বানাবো। দেন হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট শিখবো। জাভাস্ক্রিপ্ট যেমন প্রজেক্ট গুলো বলি, টু ডু লিস্ট, স্লাইডার থাকে, ওয়েবসাইট ও জাভাস্ক্রিপ্ট,
ক্যালকুলেটর তৈরি করতে পারেন, ডিপেন্ড করে আপনার। ফর্ম ভ্যালিডেশন থাকে, করবো, পিএইচপি দিয়ে তো করবোই অবশ্যই। যারা মানে আছেন তাদের সেকেন্ড সেমিস্টার যেটা ব্যাক এন্ড, ওইটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে হবে। মানের সুবিধা হচ্ছে এটাই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ড, আর হচ্ছে গিয়ে কিন্তু জাভাস্ক্রিপ্টের ব্যাক এন্ডটা একটু কঠিন লাগে আমার। পিএইচপি পিএইচপি লারাভেল দিয়ে আবার সুবিধা হচ্ছে অনেক ওয়েবসাইট পিএইচপি লারাভেল দিতে। সেকেন্ড সেমিস্টারের কথা আপনার বলা হয় যে 75%-এর উপরে ওয়েবসাইট পিএইচপি অলরেডি তৈরি, ওগুলো তো ফেলে দেওয়া যাবে না। তো ওগুলো নতুন অনেক ওয়েবসাইট, যারা বিশেষ করে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানাচ্ছে, ওয়ার্ডপ্রেস মানেই হচ্ছে পিএইচপি। এখন দেখেন আমি কিন্তু পিএইচপি লারাভেলে কাজ করি, তো ওয়ার্ডপ্রেস চিনেন হয়তো অনেক, ওটা হচ্ছে কোডিং ছাড়া ওয়েবসাইট। যারা কোডিং পারে না তারা কি করবে, আপনি কোডিং করে যেটা একদিন 2 দিন 1 মাস 2 মাস ধরে বা আরো বেশি সময় দিয়ে তৈরি করতেছে, ওয়ার্ডপ্রেসে সেটা 1 সপ্তাহের মধ্যে, আধা ঘন্টার মধ্যে একটা ই কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি করা সম্ভব। যেটা যদি পিএইচপি লারাভেল দিয়ে করতে চান, মাইনস্টেক দিয়ে করতে চান, হয়তো 4 মাস আরো বেশি লাগবে। তো ওয়ার্ডপ্রেসের সুবিধা হচ্ছে এটাই যে ধাপ ধাপ করে হয়ে যাচ্ছে। অসুবিধা কি, এটা হচ্ছে আপনি কোডিং করতেছেন, আরেকজন করে রেখেছে, আপনি জাস্ট আপনার ওয়েবসাইটে করতে। 10 জনের ওয়েবসাইট দেখতে যেরকম হবে আপনার ওয়েবসাইট দেখতে হয়তো ওরকমই হয়ে যাবে, সেম থিং, ইউনিকনেসটা থাকবে না। আপনি নিজের মতো করে কিছু ফাংশনালিটি অ্যাড করতে চান, যদি ওই ওয়ার্ডপ্রেসের থিম প্লাগিং এ থাকে তাহলে হবে, না থাকলে নাই, এর বানাই নিতে হবে ওই কোডিং এ এটলাস্ট। আর জিনিস মানে যেটা সহজ সোজা, যে স্কিল সহজে আয়ত্তে আনা যায়, যে স্কিলের ভ্যালু ততটা কম। ওয়ার্ডপ্রেস ডেভেলপারের স্যালারি ইনিশিয়ালি হয়তো 15,000 দিই কোম্পানি, কিন্তু পিএইচপি লারাভেল বা মানস্টাক থেকে চেষ্টা করে, কিন্তু স্ট্যান্ডার্ড স্যালারি মিনিমাম 34 অথবা ওয়ার্ডপ্রেস ডেভেলপার অবশ্যই তাদের হাফ বা আরো। আবার ডিপেন্ড করে আপনি যদি পিএইচপি কোড করে ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট করতে, প্লাগইন ডেভেলপমেন্ট করতে, তার মানে নিজে ফাংশন পেতে পারতেছে, তখন আবার আপনার। তো যাই হোক, একটা জিনিস দেখাই, দেখেন আমি কিন্তু অনলি পিএইচপি লারাভেলে কাজ করি, কিন্তু ওয়ার্ডপ্রেসের কাজ ও থিম প্লাগইন ডেভেলপমেন্ট ওরকম করি না। কিন্তু এই যে দেখেন, এই যে ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, তার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ঢুকে আমি কি করতেছি, তার জন্য ফাংশনালিটি বাড়াই দিচ্ছি একটা। ও আচ্ছা আচ্ছা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ডেভেলপ উইথ পিএইচপি এক্সপিরিয়েন্স, ডেভেলপার উইথ পিএইচপি এক্সপিরিয়েন্স, এরকম কেউ ক্লায়েন্ট খুঁজতেছিল। যাই হোক, ওই জবটা মানে ওই ক্লায়েন্টের সাথে কাজ করতেছে। ক্লায়েন্ট আমাকে যা কাজ দেয়, যদি চ্যাটের হিস্ট্রিতে দেখেন, ম্যাক্সিমামে এই যে যেগুলো পিএইচপি কোড দেখতেছেন, এগুলো হচ্ছে এরকম যে ক্লায়েন্টের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি, যে ওয়ার্ডপ্রেসে থাকতে চাচ্ছে না, কিন্তু ওয়ার্ডপ্রেসের সুবিধাগুলা রাখতে চাচ্ছে। তো সে আমাকে কি করছে, ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ফাংশন দিচ্ছে, এইটা ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন পিএইচপি, এইটা তুমি পিএইচপি তে কনভার্ট করে, আমি এরকম বিভিন্ন একটা একটা ফাংশন করে করে দিচ্ছি। যাই হোক, এটা একটু জাস্ট আপনাদের দেখাই নিলাম, করে বিভিন্ন আবার ইয়াও দিচ্ছি, ফাইলও দিচ্ছি।
ক্লায়েন্ট হয়তো কোনোটা ভুল পাচ্ছে, কোনোটা ঠিক পাচ্ছে, এভাবে করে দিচ্ছে। তো এইটা হচ্ছে আপনার ইনকামের আরেকটা ওয়ে। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট ভালো মতো শিখতে পারেন তাহলে করতে পারেন। ফ্রিল্যান্সিং করে যে করতে হবে এরকম কোনো কথা নেই। কি বললাম, আইটি কোম্পানিতে জব ভালো স্যালারি দেয়, সেখানে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারেন। আবার হচ্ছে রিমোট জব করতে, রিমোট জব খোঁজার ক্ষেত্রে আপনার শিখতে লিঙ্কডইন, লিঙ্কডইনে এমনি জবও পাওয়া যায়। রিমোট জবে আর কি আছে, গ্লাস স্টোর আছে, লিঙ্কডইন আছে, কিন্তু আগে একটু কোম্পানি সম্পর্কে ধারণা বলি। যে এরকম আছে, আমার এক স্টুডেন্ট, সে শুধু লিঙ্কডইন থেকে কাজ, রিমোট জব, লিঙ্কডইন থেকে কাজ করে সে পার্মানেন্ট ক্লায়েন্ট। আমার যে ক্লায়েন্ট গুলো দেখেন, একজনের সাথে কাজ করি, আবার কিছুদিন পর শেষ হয়ে যায়, আবার আরেকটা কাজ খুঁজে লাগে। দেখা যায় এই খুঁজতে গিয়ে হয়তো মাসের পর মাস, আবার যে মাসে কাজ আছে সেই মাসে সময় কাজ। কিন্তু আপনার যদি একটা জব থাকে তাহলে সে কিন্তু কন্টিনিউস। রিমোট জবের ক্ষেত্রে যেটা হয়, আমার একটা স্টুডেন্ট যে পার্মানেন্ট ক্লায়েন্ট পেয়ে গেছে, এখন সেখান থেকে রেগুলার কাজ, ফ্রিল্যান্সিং করেও পার্মানেন্ট ক্লায়েন্ট পাওয়া যায়। তো সে তার অভিজ্ঞতা যেটা, সে মাঝে মধ্যে কিছু জব পেয়েছে যেটা সে কাজ করে দিয়েছে কিন্তু আপনাদের কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হবে জিনিস। আগে যখন কোনো কোম্পানির কাজ আপনি হাতে নেবেন, দেখে নেবেন ওই কোম্পানিতে লিঙ্কডইনে কয়জন মেম্বার আছে, কয়জন এমপ্লয়ি আছে, কতদিন ধরে সারা তারা লিঙ্কডইনে আছে। একটা কোম্পানি হয়তো 1 মাস আগে খুলছে, আপনাকে আজকে জব দিয়েছে। একটা কোম্পানি দেখলেন যে 5 বছর ধরে লিঙ্কডইনে অলরেডি অনেকে সেখানে জব করেছে, আপনি দেখবেন প্রোফাইল এতজন, দেখা যায় যে এই কোম্পানিতে এতজন কাজ করে। আপনি সেই কোম্পানিতে বিশ্বস্ততার সাথে রিলায়েবল আর কি, এখানে সুন্দর মতো কাজ করতে হবে। কিন্তু ওই যে গত মাসে তৈরি 5-6 জন কাজ করছে হয়তো, ওই কোম্পানিতে আপনি বিশ্বস্ততার সাথে কাজ করতে পারবেন না। এটা করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, এটা বোঝানোর কিছু। তো এগুলো হচ্ছে কি আপনার ইনকামের সোর্স গুলা দেখাচ্ছে। এখন কথা হচ্ছে কি, কেন দেখাচ্ছে? যাতে আপনারা ইন্টারেস্টেড হন। আপনি যখন একটা নতুন, ম্যাক্সিমাম ফ্রেশ নতুন স্কিল আয়ত্তে আনতে চাইবেন, প্রথম প্রথম কঠিন লাগে। আস্তে অনেকে দেখবেন 3টা বল নিয়ে নিজে খুবই কঠিন পারবেন। এভাবে কি করতে হবে? কিন্তু আপনি যে কিছু না পেরে থেমে যান, ওইটা আর কখনো আয়ত্তে আসবে? তো এই কোডিং বা প্রোগ্রামিং কি করতে হবে? প্র্যাকটিস করতে 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 করতে। যদি আপনি মনে করেন জাভা স্ক্রিপ্ট, ওটা প্রোগ্রামিং, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, HTML, CSS, কোড করে করে, ওইটাও অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু ওই যে যদি প্র্যাকটিস করেন আস্তে আস্তে জিনিসটা চলে আসবে। আর এই প্র্যাকটিস করার জন্য যে ধৈর্যটা ধরে রাখতে হবে। ইনকাম যদি করতে চান, ইনকাম ছাড়া তো আপনার ম্যাক্সিমাম ছেলে মানুষ, ইনকাম ছাড়া মানে কোনো ফ্যান করতে হবে। চাকরির বাজার খুব, এরকম স্টুডেন্টও আছে বলছে স্যার ফ্রিতে কাজ করবে। ইন্টার্নশিপ করায়, কিন্তু অনেকে কোম্পানি ইন্টার্নশিপ করে মানে পারেন কিন্তু একটা পুয়ার বেতনে কিন্তু এরকম সুযোগ নেই, আর কোম্পানির সুযোগ নেই। কিন্তু যে আপনি যদি কিছু কোম্পানিতে কাজ করে
এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন, স্কিলটা আয়ত্তে আনতে পারেন, তখন দেখা যাবে আপনার ভালো চাকরি খোঁজা লাগবে না। আপনাকে খুঁজে পান। ওরা হচ্ছে কি যারা সিএসসি তে করে, তারা দেখা যায় থিওরি শিখতে শিখতে জীবন প্র্যাকটিক্যাল কাজ ওদের সবকিছু শেখানো, মানে পাইথন কে কবে এটা আবিষ্কার করেছে, হ্যাঁ, কোন সালে শুরু হয়েছে, কোন সালে শেষ হয়েছে, তারপরে আর কি বলবো, যাই হোক এরকম অনেক কিছু নেয়, নিয়ে সবকিছু তাদের 4 বছর মাথায় দেয়, পর্যন্ত কিছু থাকে। আমাদের যে ইয়াটা এই যে এই ধরনের কোর্স যে পুরোটাই থাকে প্র্যাকটিস, রিয়েল লাইফে কাজ কিভাবে আসবে তা দেখে কাজ সাব পুরোটাই এই base। কোনো হিস্টোরি শিখাবো না, কিছু শিখাবো না, পুরোটাই প্র্যাকটিক্যাল। আপনার জবে গেলে জবে কি করতে দিবে, চেক করতে দিবে কখনই না, ওয়েবসাইট তৈরি করতে দিবে, ওয়েবসাইট তৈরি করতে পারেন সেটাই সেভাবে তৈরি করবো। কিন্তু তারপরে ওই যে আইটি কোম্পানিতে কিছু কোশ্চেন করেই বসে, হচ্ছে গিয়ে রিলেটেড না, বাংলাদেশ তো এর জন্য। যেমন বিসিএস এ কিন্তু অনেক কোশ্চেন আছে যেটা চাকরির সাথে মিল নাই। আপনি হবেন পুলিশ অফিসার, আপনাকে জিজ্ঞেস করবে যে জাতীয় গাছ কোনটা, আপনি বলতে গেলে এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে লাভ নেই। জাতীয় গাছ কোনটা আপনি জানেন? আমি ওই বিসিএস এর পড়াশোনা ফল কাঁঠাল, জাতীয় জাতীয় ফুল শাপলা, জাতীয় পশু কি, জাতীয় গাছ। তো জানতাম না, এটা হচ্ছে গিয়ে ওই বিসিএস এর পড়াশোনা করতে গিয়ে জাতীয় কবি এখনো পর্যন্ত কি আছে, চেঞ্জ করার কোনো পসিবিলিটি আছে? জাতীয় সঙ্গীত চেঞ্জ করার পসিবিলিটি? এগুলা তো প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজে লাগে না। নাকি এরকম ইন্টারভিউ কোশ্চেন, ইন্টারভিউ কোশ্চেন সাজেস্ট করবে, এখন তো এই চলে আসে। আপনি মনে করেন যে জাভাস্ক্রিপ্ট ডেভেলপার অথবা বারেস্টার কোম্পানির ওয়েবসাইট কোম্পানি সম্পর্কে কিছু নেবেন। আরেকটা হচ্ছে যে পজিশনে ওরা রিকোয়ারমেন্ট বলে এআই কে কি বলবেন এই হচ্ছে জব রিকোয়ারমেন্ট, আমার আগামীকাল ইন্টারভিউ আছে, আপনি কি কি কোশ্চেন করতে বিশাল সামনে তো এআই রাজত্ব, এআই নিয়েও যদি আপনি কাজ করতে চান, যে ল্যাঙ্গুয়েজে ভর্তি হয়েছেন আগে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা হচ্ছে একটা যদি আয়ত্তে আনে, উনি পাইথন দুদিন পরে মনে হচ্ছে পিএইচপি আপনারা মান শিখতে মানের থেকে দুইটা কিন্তু আলাদা বিষয়। একদম
একদম র হচ্ছে গিয়ে একটা ফানি পিকচার দেখেছি, পিএইচপি ডেভেলপার একটা ইয়াং নায়িকা ছিল, ডেভেলপার, পাইথন ডেভেলপার, জাভা ডেভেলপার দিয়ে একটা পুরি মডেল। তো জাভা হচ্ছে পিওর প্রোগ্রামিং, ওটার সাথে জাভা স্ক্রিপ্টের নামের মিল ছাড়া জাভা স্ক্রিপ্ট মূলত অনেক কাজ করে। সামনে আপনি ইয়ে আছে ব্লক চেইন ডেভেলপমেন্ট, পপুলার, পাইথন দিয়েও করে। ওটার সাথে বার্নের তৈরি হয়েছে মান ডেলি 2 ঘন্টা আছে। বেস্ট একটা কাভার করতে হয়, না তো পারা যায় না। 6 মাসে কি আর মান এসে, ও যদি পুরা মান আর রিয়াক্ট মুড চেঞ্জ দেখে সেটাই, মুড চেঞ্জ অল্প একটু, হ্যাঁ মুড চেঞ্জ শিখে মূল ফোকাস। কারণ হচ্ছে যে আপনারা যে এটা করতেছেন এটা কিন্তু সিএসসি স্টুডেন্টরা করতে বাধ্য হয়। আর প্রচুর সিএসসি স্টুডেন্ট আছে এসে এপ্রিল ভার্সিটিতে পড়ে, ফাইনাল সেমিস্টার হয়তো প্রজেক্ট করতে হবে, পারে না কিছু, অথবা সামনের কাজ করার পর তো জব করতে হবে। আপনাদের হচ্ছে ফার্স্ট সেমিস্টারের রিয়াক্ট কোর্স আউটলাইন, এটা মোটামুটি ফলো করি। কোর্স আউটলাইনটা যে দিব, এই আবার আরেকটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে গুগল ক্লাস। তাহলে অফিস থেকে মেল দিবে, তার আগে হবে হচ্ছে যে ক্লাসরুমে যদি যাই, ব্যাচ এরকম আপনাদের ব্যাচের একটা, তো আমার বাদ দেন, আমার তো ওই যে সেই 57 ব্যাচ থেকে আসি, প্রতিটা ব্যাচ বছরে 3টা করে ব্যাচ, তো আসি 30টা ব্যাচ অলরেডি আমি এখানে আপনাদের, যখন আপনার ইমেল দিয়ে ক্লাসরুমে ঢুকবেন, জয়েন করবেন ক্লাসরুমের, আসার পরে যখন ঢুকবেন তখন কিছু পার্ট দেখে, মূল হচ্ছে এই ক্লাস ওয়ার্কের এখানে মূল পার্ট গুলো হচ্ছে হোম ক্লাস নেব, বাসায় ক্লাস, এই কাজগুলো আপনারা কমপ্লিট করে এইখানে দেন হচ্ছে এই যে কথা বলেছি সব কিন্তু রেকর্ড হচ্ছে, প্রতিটা ক্লাসের ভিডিও আমি এখানে আর হচ্ছে যে কোর্স আউটলাইনটা তো ক্লাসরুমে দিতে চাইছিলাম যাতে লিঙ্কটা না হারায়, আর আদার্স যেগুলো আস্তে আস্তে কোর্সের তাহলে আপনি ক্লাস ভিডিও পাচ্ছেন, আর হচ্ছে গিয়ে
মার্কগুলো এখানে সাবমিট করছেন। GitHub নামে একটা জিনিস আছে, কোডগুলোর ব্যাকআপ কিছু থাকার পরেও আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। হোমওয়ার্ক যেগুলো যেগুলো দিব মাস্ট। এই গেলে গুগল ক্লাসরুম, এটা খুব মেনটেন করি। কোডিং এর জন্য এই সফটওয়্যারটা, এটা হিস্ট্রিটা বলে, এটা কি আমি শুরুতে একদম 14 সালে আমি শুরু করি। 14 সালে আপনারা যেখানে বসেছিলেন তো এই বিল্ডিংটা ছিল, পাস করেছে না তখন তো এখানে সবই তো ডেফোডিলেরই তো স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে যেটা আমি শুরুতে শিখছিলাম অ্যাডোবি ড্রিম টিচার শিখে বেশ ভালো এই সমস্যাটা যত তো দেখলাম যে অ্যাডোবি ড্রিমওয়্যারে যে কাজ করা যাবে একই কাজ, তো এটা আমার খুব ভালো সুইচ করে গেলাম হচ্ছে অ্যাডোবি থেকে। দেন হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস কয়েকদিন ইউজ করার পরে দেখি ব্র্যাকেটস নামে একটা ওইটা দারুণ, অটোমেটিক সাজেস্ট ট্যাগের নাম, ট্যাগের নাম এর জন্য নোটপ্যাড প্লাস প্লাস থেকে ব্র্যাকেটসে সুইচ করি। কিন্তু ব্র্যাকেটস এর সুবিধা অসুবিধা গিয়ে পড়লাম হচ্ছে কি ওই যে ফ্রন্ট এন্ডেও খুব ভালো সাজেস্ট করে হচ্ছে ব্র্যাকেটস। এখন আর এটা কোনো আপডেট টাপডেট নেই, এগুলার সব চলে গেছে, সোজা কথা ব্র্যাকেটস। ফ্রন্ট এন্ডের জন্য দারুণ সাজেস্ট করতো, কিন্তু ব্যাক এন্ডে পিএইচপি, এর জন্য ব্র্যাকেটস থেকে চেঞ্জ করে চলে গেছিলাম সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সট এটা ফ্রন্ট এন্ডের জন্য ভালো, ব্যাক এন্ডের জন্য ভালো, খুবই ভালো, কোনো তো তুলনা হয় না। তারপরে দেখলাম আমরা কোডিং এর জন্য পিএইচপি বলেন বলেন রিয়াক্ট কোডিং করবো, পিএইচপি নোড.জেএস মোঙ্গোডিবি যা যা কোডিং আছে সব। আর কি আর হচ্ছে ব্রাউজার তো অবশ্যই গুগল ক্রোম, তাহলে মোজিলা ইউজ করতে পারেন, প্রেফার করি ক্রোম। আমার এই যে ব্রাউজারে ইয়ে আছে দেখবেন যে একটা কোড ক্রোমে কাজ করেছে, মোজিলাতে কাজ করেছে, ক্রোমে কাজ করেছে, আবার দুইটাতেই কাজ করেছে সাফারি করতে পারে, সেভাবে বুঝে কোডিং করে। কি ব্রাউজার লাগবে, আরো কিছু জিনিস লাগবে, সেগুলো পরে আস্তে আস্তে। যে পিএইচপি লারাভেলে ভর্তি হয়েছেন তার এই সফটওয়্যারটা লাগবে। আবার যে মারে ভর্তি হয়েছেন তারা পিসিতে পরবর্তীতে এই যে নোট কেস ডাউনলোড করে পিএইচপি লারাভেলে লাগে, তো এই নোট জেস এই প্যাকেজটা পরবর্তীতে আমি দেখাবো, আজকে জাস্ট পরিচিত ক্লাস তো এর জন্য এটা আমার ডাউনলোড করে ডাউনলোড এলটিএস
লিস্টে খালি 3টে দিন চাইলে চলে আসছে। ভার্সন কত 22, পিসিতে নোট.js আছে। আর পরীক্ষাগুলোর কথা বলি, 3 মাসের মাথায় একটা পরীক্ষা হবে। ওইখানে 20 মার্কের পরীক্ষা হবে, একটাই পরীক্ষা হলো। পিএইচপি লারাভেল যিনি আছেন আর আবার এক্সট্রা কিছু সাবজেক্ট, কম্পিউটার একটা, ওইটা হচ্ছে একদম বেসিক তাদের এক্সেল দেখে নিলে আপনার জন্য আছে, এটা একটু করতে হবে যেহেতু কোর্সে আছে। আগের ব্যাচের যারা আছে তারাও করে গেছে। মার্কস মিড টার্ম যেটা, সেখানে মনে করেন ট্রু ফলস থাকবে, শূন্যস্থান পূরণ, ম্যাচিং থাকবে, এটা থাকবে, শর্ট কোশ্চেন থাকবে, লং কোশ্চেন, লং কোশ্চেন, শর্ট কোশ্চেন, এইভাবে 20। ফাইনাল পরীক্ষা লং কোশ্চেন। ফাইনাল পরীক্ষা হবে 25 মার্কে, সাথে প্র্যাকটিক্যাল হবে। আরো কিছু থাকে যেমন ভাইভা থাকে, কারণ হচ্ছে তখন দিয়ে যে সারা 6 মাস আপনি কয়দিন অ্যাটেন্ডেন্স ছিল, কয়দিন অ্যাটেন্ডেন্স ছিল না, সেটা গিয়ে কাউন্ট হবে। তারপর হচ্ছে গিয়ে হোমওয়ার্ক কি কি করেছেন না করেছেন, ওইটার একটা এভারেজ গিয়ে কাউন্ট হয় ফাইনালের রেজাল্ট। এটা গেল সেমিস্টার ফাইনাল। সেকেন্ড সেমিস্টারের সেম মিড টার্ম হবে, একটা ফাইনাল হবে, মাঝখানে হয়তো ওই যে অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক গুলা দিব সেগুলা করে দিতে হবে, অ্যাটেন্ডেন্সের উপর মার্ক থাকবে। ফাইনাল পরীক্ষায় শুধু ফাইনাল পরীক্ষাই হবে না, সাথে আবার প্র্যাকটিক্যালও থাকবে। এটা গেল সেকেন্ড সেম। দেড় হচ্ছে একদম ফাইনালে আপনি সারা বছর যা শিখছেন তার উপর একটা প্রজেক্ট একটু বানিয়ে সেটা যত টিচার আছে, ফ্যাকাল্টি আছে তাদের সামনে ফাইনালে একটা শো দেখাতে হবে, এই জিনিসটা বানিয়েছে। ওইটার উপর একটা মার্ক হবে, মিলায় যত মার্ক হবে তার উপর ফাইনালের সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট। আমরা এক স্টুডেন্টের কথা বলি, সে হচ্ছে গিয়ে একদম ফ্রেশ অবস্থায় ভর্তি হয়েছে, এক্সপার্টও পেয়েছে, কিন্তু সে যখন বছর শেষ হয় যারা এক্সপার্ট ছিল তাদের থেকে এক্সপার্ট হয়ে অন্য জায়গায় পড়াশোনা সে টিচিংও করেছে, এবং দেন তার একটা নেটওয়ার্ক হয়ে গেছে ফ্রিল্যান্সিং এর, যে সে যথেষ্ট সাকসেস হয়ে গেছে, হওয়ার পর পার্মানেন্ট ক্লায়েন্ট পেয়ে গেছে, এবং ওই ক্লায়েন্টের সাথে বিজনেস পার্টনার হিসেবে কাজ করা শুরু করছে। এখন তার এখানে 10 জনের মতো কমপক্ষে কাজ করছে। সে মাঝে মধ্যেই দেখা যায় আমার কাছ দিয়ে স্টুডেন্ট নিয়ে যায়। যাই তার উদাহরণ কেন দিচ্ছিলাম, সে হচ্ছে কি আপনার ফাইনাল পরীক্ষাটায় অ্যাটেন্ড করতে পারে, ফাইনাল পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে। সে বলছে স্যার যা শিখা শিখতে যাচ্ছে, আমার সার্টিফিকেটটা দরকার। বলছে যে আপনার সার্টিফিকেট যদি ভবিষ্যতে কখনো লাগবে এর সাথে পাবেন না, আবার পরীক্ষা দিয়ে দিতে। তারপরে সে নিয়ে চলে গেছে, এবং পরবর্তীতে এই যে সাকসেস হয়েছে, দেন সে এসে তখন তো দেখাইতে হয় যে 1 বছর তখন সে আবার সার্টিফিকেটের যথেষ্ট ওয়েট করা লাগছে। ফাইনাল পরীক্ষা সে পরীক্ষা দিয়েছে, দেন তার রেজাল্ট ওই ব্যাচের সাথে পাবলিশ হচ্ছে। এই আর কি। তো ইগনোর সার্টিফিকেটের অবশ্যই ভ্যালু আছে, এই আর কি। আর সবচেয়ে বড় কথা, তার কথায় যুক্তি আছে, যা শিখছেন ওটাই আপনার সত্য।
যেটা একটা হচ্ছে ওটা সার্টিফিকেট আর কি, কিন্তু এখন লাগে, বাংলাদেশে লাগে। ফ্রিল্যান্সিং করতে গেলে সার্টিফিকেট লাগে, কিন্তু বিদেশে গেলেও লাগে। তাহলে আমাদের একটা গ্রুপ লাগবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করবে নাকি ব্যাংকের গ্রুপ? গ্রুপ। আপনারা কেউ তো আমার সাথে অ্যাড নেই। গ্রুপ খুলতে গেলে কি কাউকে অ্যাড করা লাগে? তাহলে একজনকে তো অ্যাড করি, ওনার ফোন নাম্বার দেন। 176953788। আমি সেভ করবো আলিফ। দেখেন তো একটু ক্যামেরাটা অন করে এটা দিয়ে জয়েন করা যায় কিনা।
লাগতেছে না ওয়াইফাই? স্টুডেন্ট জোনের পাসওয়ার্ড সম্ভবত এইটা। ইনভাইট করছেন? অথবা নাম্বার দিয়ে দেন কাউকে, আমরা অ্যাড করে নিই। পারলে ফেসবুকে অ্যাড করে নিন পিকচার দেখে।
আমি থাকি হচ্ছে হাজারীবাগে, ঢাকা হাজারীবাগ। এখানে যে 1 বছর পড়বেন বিভিন্ন সময় বিভিন্ন অফার আসবে, সার্টিফিকেট পারলে দিয়ে দিয়ে বিটিভি। তো যেহেতু আপনারা অনেকে নন সিএসসি ব্যাচ, আচ্ছা তো ওইটা জেন সার্টিফিকেট এখন পরীক্ষা বন্ধ আছে, অন্য ভেন্ডর সার্টিফিকেট গুলো চালু আছে। যেমন সার্টিফোর্ট নামে একটা ইন্ডিয়ান কোম্পানি আছে, ওদের ওইখান দিয়ে ভেন্ডর সার্টিফিকেট। পিএইচপি ফাদার নাম শুনছি, উনি হচ্ছে নাম মনে রেখে এরকম যে কোম্পানি আর কি যেটা মেনটেন করে রিয়াক্ট তারা maintain এরকম ভেন্ডর সার্টিফিকেটেরও পরীক্ষার অফার আসতে পারে, আপনি ক্র্যাক করে শিখে নেন, দেন হচ্ছে পরীক্ষাগুলো দিয়েন। আর কিছু সরকারি প্রজেক্ট আছে যেমন এনটিভিকিউএফ, এসটিএ, এগুলো হচ্ছে একদম প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, এগুলো হচ্ছে বিদেশি সহযোগী। এই সার্টিফিকেট গুলোরও যথেষ্ট ভ্যালু আছে, বিশেষ করে এই সার্টিফিকেট গুলো, এনএসডিএস সার্টিফিকেট গুলো কারা নেই। ওগুলো হচ্ছে কি স্কিল সার্টিফিকেশন, যদি অফার আছে অবশ্যই দেখ, কিন্তু আগে একটু স্কিল হয়। যদি এরকম হয় হ্যাঁ, পরীক্ষাটা 3 মাস পরে, 6 মাস পরে, তখন আপনি আগে থেকে ফেসবুকে কি কোনো রিকোয়েস্ট আসছে? ওটা হচ্ছে আলিফ। আচ্ছা না, হাই হাই। সোজা ওয়ে যদি কম্পিউটারে বসেন, যে facebook.com লিখবেন, / দিয়ে আবির ডট, যদি কম্পিউটারে বসেন তাহলে একটু just আমার নাম তো আসিফ আবির, এখানে আপওয়ার্ড লিখে মোবাইল দিয়ে খুঁজতে গেলে এই নাম লিখে
যদি আপনি কম্পিউটারে বসেন তাহলে যে উপরে ইউআরএল লেখা, মোবাইলের ব্রাউজারেও লেখা আছে। আচ্ছা, এখন কিছু সাধারণ নলেজ দিই। হ্যাঁ, এই যে আমরা যেটা দেখতেছি যে আপওয়ার্কের, ফেসবুক হোক, তারপর হচ্ছে কি আপওয়ার্ক হোক, ফেসবুক হোক, তারপর হচ্ছে কি আর কি আছে, এই যে জিমেলের হোক, সবই কি ওয়েবসাইট, তাই না? এগুলো কি আসলে এগুলো এক ধরনের ডকুমেন্ট। যে এমএস ওয়ার্ড যেরকম একটা ডকুমেন্ট, যেরকম ডকুমেন্ট, এইটাও একটা ডকুমেন্ট, এটা কোড করা আছে, কোড করা আছে। এই ডকুমেন্টটা পড়ার জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন হয়, যেটা হচ্ছে ব্রাউজার। ঘটনাটা কি ঘটে, ব্রাউজারে এখানে একটা লিঙ্ক লেখার জায়গা লাগে, ইউআরএল লেখার জায়গা থাকে। ইউআরএল মানে ইউনিভার্সাল রিসোর্স লোক, অথবা মূল যে ঠিকানাটা, যেমন এইটা না, পুরাটা না, প্রথমে কি আছে যে আপওয়ার্ক.কম, মূল যে ঠিকানা, বা ইউটিউব.কম, এটাকে বলে ডোমেইন নেম। আসলে জিনিসটা কি ঘটে জানেন, ডোমেইন নেমের এগেনস্টে একটা আইপি অ্যাড্রেস, যেটা মুখস্থ রাখা সম্ভব না, অনেক বড় একটা নাম্বার। তো নাম্বার মুখস্থ রাখা সম্ভব, ফেসবুক.কম মুখস্থ রাখা সম্ভব, নাম্বার কি মুখস্থ রাখা সম্ভব? তাহলে কি হয়, ওই ডোমিনের জায়গায় ওই আইপিটা, আইপিটার জায়গায় ওই ডোমিনটা ওই আইপিটাকে রিপ্রেজেন্ট। মনে করেন আপনার বাসার নাম হচ্ছে 1 2 3, এত বড় নাম মুখস্থ রাখা সম্ভব? আপনার বাসার নাম লিখে দিলে কেউ, যে মনে করেন হাসান উদ্দিন, এটা মুখস্থ রাখা সম্ভব। অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই ব্রাউজারে যখন ওই ডোমেইন নেমটা একটু ইউনিক, কেউ হিট করতেছে, তখন ও জানা যায় এই ডোমেইন নেমটা এগেনস্টে এই আইপিতে হিট। এই কাজটা করে কে? এই কাজটা করে হচ্ছে আপনার আইএসপি। আইএসপি ফুল ফর্ম কি? ওর কাছে লিস্ট থাকে যে হ্যাঁ কোন ডোমেইনে হিট করেছে, কোন সার্ভার থেকে ডাটা চান। ইন্টারনেট সার্ভিস যারা আপনাকে সার্ভিস দিচ্ছে, তার কাছে কিন্তু ফেসবুকের কোনো ডাটা নেই, ওটা ফেসবুকের সার্ভারে। গুগলের কোনো ডাটা নেই, এটা গুগলের সার্ভার। ওর কাছে শুধু লিস্ট আছে যে গুগলের সার্ভারটা কই আছে, ফেসবুকের সার্ভারটা। সার্ভার কি জানেন? সার্ভার ডাটা সেন্টার পাঠা, ওটা অনুযায়ী কাজ। তারপর একটা কম্পিউটার, এক ধরনের কম্পিউটার অবশ্যই, উনি যেটা বলে যে ডাটা স্টোর করে, ওটাও একটা সার্ভার, ডাটা স্টোরেজ করে রাখে, ডাটা সার্ভার বলে। সার্ভার একটা কম্পিউটার। আর এই কম্পিউটার দিয়ে কি করা হয়, যে ইউজার কোনো রিকোয়েস্ট পাঠায়, সে তার ইচ্ছা মতো কাজ করে। আপনি কিন্তু সার্ভারকে কন্ট্রোল করতে পারতেছেন, আপনি সার্ভারকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, ও আপনাকে সেই অনুযায়ী রেসপন্স করতে। আপনি সার্ভারকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন কি, আসিফ স্যারের ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে সবার লিস্ট পাঠাও। তো সার্ভার দেখলো যে আপনার ওই রাইটস নাই, তখন সার্ভারকে রেসপন্স করবে করবে। সার্ভারকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, এরকম রিকোয়েস্টেরও বিভিন্ন নাম আছে। মোস্ট পপুলার রিকোয়েস্ট হচ্ছে এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখানে একটা শব্দ আছে প্রোটোকল, প্রোটোকল কি মানে? নিয়ম কানুন, একটা ওয়ে। রিমোট কন্ট্রোলের টিপ দিলে টিভি অন হয়, রিমোট কন্ট্রোলের টিপ দিলে টিভি অফ। এখানে একটা নিউ প্রোটোকল আছে, নিয়ম কানুন। রিমোট কন্ট্রোল যদি ভিন্ন নিয়ম কানুন পালন করে, টিভি কিন্তু রিমোট কন্ট্রোলের কথা। এই যে হাইপার টেক্সট, এইটা বলি যে একটু আগে বললাম না, ডকুমেন্ট, যেটা ব্রাউজারের থ্রুতে অ্যাক্সেস করতেছে ওয়েবসাইট, একটা ডকুমেন্ট, ওই ধরনের ডকুমেন্টকে হাইপার টেক্সট ডকুমেন্ট, একটা ধর, ঠিক আছে? হাইপার টেক্সট ডকুমেন্টের অনেক বড় বৈশিষ্ট্য আছে, ওগুলো না চাই। এক ধরনের ডকুমেন্ট যার নাম হচ্ছে হাইপার টেক্সট। ওই
এইচটিটিপি মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, মানে কিছু নিয়ম কানুন, যেই নিয়ম কানুন ফলো করে আমার ইন্টারনেটের যে ডকুমেন্টগুলো হাইপার টেক্সট ডকুমেন্ট সেগুলো ট্রান্সফার হবে। ঠিক আছে, তাহলে এরকম হবে, আপনি আপনার কম্পিউটারে কোথায় ঢুকবেন, ব্রাউজারে একটা ইউআরএল লেখার জায়গা আছে কোথায়, ব্রাউজারের উপর। যখন হিট করতেছেন রিকোয়েস্টটা যাচ্ছে কোথায়, আপনার আইএসপির কাছে, তাই না? হচ্ছে আপনার ব্রাউজার, এটি হচ্ছে আপনার আইএসপি। রিকোয়েস্ট চলে যাচ্ছে ব্রাউজার থেকে আইএসপির কাছে, খুব ভালো কথা। আইএসপির কাছে যে রিকোয়েস্ট যাচ্ছে, এলোমেলো রিকোয়েস্ট গেলে হবে, নিয়ম কানুন ফলো করে যেতে হবে। এই নিয়ম কানুন, অনেক ধরনের নিয়ম কানুন আছে, মোস্ট পপুলার কি এইচটিটিপি। এইচটিটিপির একটা লিমিটেশন আছে, সমস্যা হচ্ছে এটা ওয়ান ওয়ে যাবে সার্ভারে, সার্ভার একটা টু ওয়ে। আপনি যদি চ্যাটিং সফটওয়্যার বানাইতে চান তাহলে টু ওয়ে কমিউনিকেশন। পাবজি টাইপের গেম যদি বানাতে চান, টু ওয়ে কমিউনিকেশন। একজন গুলি করতেছে, আরেকজন ঠিক ওই মুহূর্তে মারা যাচ্ছে, নয়তো কি করা হয়তো, একজন গুলি করছে, গুলিটা গিয়ে লাগতো কোথায়, সার্ভারে। আরেকজন যে মারা গেছে, লাইভ মারা যেত না, তার হিট করতো কোথায়, সার্ভারে। সার্ভার থেকে রিকোয়েস্ট আসতো, হ্যাঁ তুমি, তারপরে সে হ্যাঁ এরকম ওই টাইপের কমিউনিকেশন এখানে হবে না। ওরকম বিভিন্ন কমিউনিকেশন আছে, মোস্ট পপুলার এখন ওয়েবসাইটের জন্য এইচটিটিপি, আর সাথে অনেক সময় দেখবেন এস লেখা থাকে। এস মানে হচ্ছে কি, এর কিছুই না, আপনার কাছে প্রোটোকলের মধ্যে একটা সার্টিফিকেট দেওয়া থাকে যে আপনি ওয়েবসাইটটা, আপনার ইউআরএল বা ডোমেইন নেমের আগে তো আইএসপির কাছে গেল। আইএসপি কি করবে, জিনিসটা নিয়ে কোথায় চলে যাবে, ওই যে সার্ভারে চলে যাবে। আরেকটা শব্দ আমি ইগনোর করে গেছি, ইগনোর করে যাইনি, মনে ছিল নেটওয়ার্ক, তাই না? এই জিনিসটা তো ইন্টারনেটের জিনিস, উদাহরণ দিচ্ছি, তাই না? ইন্টারনেট কি একটা গ্লোবাল, নেটওয়ার্ক কি জিনিস, হালকা উদাহরণ দেন। এই যে এতগুলা পিসি আছে, এই পিসির ফাইল ওই পিসিতে শেয়ার করছে, এটা কি একটা, ইন্টারনেটও কিন্তু সেম কাজটাই হচ্ছে, ফাইলই শেয়ার হচ্ছে, এটা গ্লোবাল। আপনার ব্রাউজারের থ্রুতে কোথায় যাচ্ছে, আইএসপির কাছে, আইএসপি জানে কোথায় রিকোয়েস্ট আসছে, সেই রিকোয়েস্টটা নিয়ে যাচ্ছে কোথায়, সার্ভারের কাছে। সার্ভার সিদ্ধান্ত নিবে ও আপনাকে তথ্যগুলো দিবে নাকি দিবে, দেন ও আইএসপির কাছেই পাঠাবে। আইএসপির মূল কাজ হচ্ছে জিনিসটাকে ফরওয়ার্ড করে আবার এইভাবে টোটাল প্রসেসটাই কাজ করে, ইন্টারনেট পুরাটাই এইভাবেই কাজ করে। আচ্ছা, আর মাঝে মাঝে দেখবেন কি থাকে, ডাব্লিউ, এটা মানে কি, এটা হচ্ছে প্রোটোকল বলে, আর এটা হচ্ছে ব্রাউজারের ভিতরে বিল্ট ইন একটা ডিফল্ট অ্যাপস বা এটা, যার কাজ হচ্ছে ওয়েবসাইটটাকে হিট করা। এটা জাস্ট বেসিক নলেজ, ইন্টারভিউতে কোশ্চেন করতে পারে, নাও করতে পারে, এত বেসিক কোশ্চেন। আপনি যখন কোনো জবের জন্য যাবেন, ওরা ধরেই নেয় এগুলো একটা বেসিক। এখন একটা ওয়েবসাইটে সাধারণত চার ধরনের কন্টেন্ট বা উপাদান থাকে। একটা হচ্ছে টেক্সট, দেন হচ্ছে গিয়ে ইমেজ, দেন হচ্ছে অডিও, ভিডিও। এর বাইরে দেখেন তো ওয়েবসাইটে আর কিছু থাকে, টেক্সটই দেখি, ইমেজ দেখি, কালার টালার ওগুলো তো সিএসএস, অডিও গান শুনতে পারি, ভিডিও চ্যাটিং করি, ওটাও তো টেক্সটই আদান করে। এই চার ধরনের কন্টেন্ট নিয়ে ওয়েবসাইট। এই কন্টেন্ট গুলা মার্ক করে রাখার জন্য যে ল্যাঙ্গুয়েজটা, সেটা হচ্ছে এইচটিএমএল, কিন্তু খুব সোজা ল্যাঙ্গুয়েজ। যেমন আপনার বই পড়ছে, বইয়ের ভিতরে ইম্পর্টেন্ট লাইন গুলো আপনার মার্ক আপ পেন দিয়ে
আর করে HTML এর মূল কাজটা হচ্ছে এটা যে আমার এটা টেক্সট, আমার এটা হয়তো হেডিং, আমার এটা তো নিচে থাকবে ফুটার, এগুলো আপনি মার্ক করে রাখতে, এটা হচ্ছে HTML। আমরা এখানে ক্লিক করে কাজ করতে পারি না কেন, এটা আমি কেটে দিই, থাকবে এটা ভিডিওতে থাকলেই দেখেন। ওয়ার্ডে একটা কাজ করে দিই, যেটা HTML এ করতে গেলে এটাকে লিখে কাজ করতে হয়। কারণ HTML এ যদি এই সিস্টেমে কাজ করতে চায় তাহলে এটা মানে কুলাবে না, এত টুলসের জিনিসটা কুলাবে। মনে করেন আমার এই লেখাটা বোল্ড করা দরকার, ফাইলটা বোল্ড করা দরকার, আমি কি করবো, সিলেক্ট করে এই যে বি তে ক্লিক, দেখেন জিনিসটা বোল্ড হয়ে গেল না। কিন্তু HTML এ কি বি টি ক্লিক করার কোনো অপশন আছে? করতে হবে। তো ওই যে ক্লিক করে যে কাজ করতেছেন, যারা ফটোশপ ইউজ করে, ইলাস্ট্রেটর ইউজ করে, তারা কিন্তু ক্লিক করেই কাজ করে। ওই স্টাইলে কাজ করাকে বলা হচ্ছে গুই ভিউ, GUI, গ্রাফিক্স ইন্টারনেট। আমরা কি করবো, আমরা গুই ভিউতে কাজ করতে পারবো না, আমাদের অনেক হবে কি করতে হবে, কোড করে কাজ করতে। ওই বোল্ড করার জন্য আমাকে এরকম যে বি নামে একটা ট্যাগ নিতে হবে, আবার বি নামে একটা ট্যাগ শেষ করতে হবে মাঝখানে। আপনি যে টেক্সটটাকে বোল্ড করতে চান, টেক্সটটাকে এই যে হচ্ছে GUI লিখলাম, বিটেক বাংলাদেশ, বিটেক শুরু বিটেক শেষ, তাহলে বাংলাদেশ লেখাটা এখন যদি আউটপুটে আসে বোল্ড হয়ে, এইভাবে HTML ট্যাগ লিখে, লিখার নিয়মটা যারা একদম নতুন আছেন করেন, স্মলার দেন সাইন দেয়, গ্রেটার দেন সাইন দেয়, তার ভিতরে কি লেখে বি, আর শেষেরটাও কিন্তু সেম। ট্যাগের সাধারণত কয়টা পার্ট থাকে, দুইটা পার্ট থাকে, একটা শুরু একটা শেষ। শেষেরটাও কিন্তু সেম, তফাৎটা কোন জায়গায়, একটা ফরওয়ার্ড স্ল্যাশ, কোনটা ব্যাকস্ল্যাশ কোনটা ফরওয়ার্ড স্ল্যাশ বুঝতে পারেন। এটার মাথাটা পিছন দিকে থাকে, এটা যেটার মাথাটা সামনের দিকে ঝুঁকানো থাকে এটা ফরওয়ার্ড। এটার মাথাটা পিছন দিকে না সামনের দিকে ছিল, সামনের দিকে। তো আমাদের গুইভিতে কাজ নেই, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাতে কাজ। হ্যাঁ, তো HTML কোডিং এখন না ঢুকে আমি আরো কিছু বেসিক নলেজ শেয়ার করি। আমরা ডোমেইন নেমটা তো চিনলাম, facebook.com, twitter.com, এগুলো হচ্ছে ডোমেইন নেম। .com-এ কি বোঝায় বলতে পারে? আমি কোনোদিন কোম্পানি যেতাম, পরে একটা সরকারি পরীক্ষা দিতে গিয়ে পরে থেকে দেখছি এটার নাম হচ্ছে কমার্শিয়াল। .net ওয়েবসাইটের শেষে দেখবেন ডট, .net-এ কি বোঝায় সোজা, .org, .info, এটা হচ্ছে ডোমেইন নেম, www ডট, ডোমেইনের নাম। হোস্টিং কাকে বলে, স্টোর করে জায়গা, একটা সার্ভার যেখানে আমার ওয়েবসাইটের ফাইলগুলো। ডোমিনে যখন হিট হয় তখন ওই যে সার্ভারে হিট করতেছেন, ওই সার্ভারটা বলতে পারেন হোস্টিং, আপনার ওয়েবসাইটের ফাইলগুলো। ডোমেইন হোস্টিং কি বানাইতে পারবো আমরা? কষ্ট হবে, লাইসেন্স লাগে, কিছু করার। তো আমরা যদি কোনো দিন ফেসবুকের মতো বড় কোম্পানি হয়ে যায় তো সমস্যা নেই, আপাতত করার জন্য আমাদের কি করতে হবে, লোকাল সফটওয়্যার ইউজ করতে পারি, কিন্তু মনে করেন আমি ওয়েবসাইট বানাইতে চাচ্ছি, আমার একটা দোকান আছে, দোকানের আমার ছোট একটা অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশন ওয়েবসাইট বানাতে আমার ডোমিনেশন লাগবে, কারণ ডোমিনেশন কি কেনা না, কেনার জন্য কোম্পানি আছে,
প্রচুর কোম্পানি আছে, কেউ কি নাম বলতে পারেন কয়েকটা? হোস্টিঙ্গার, গোডারি, এই তো ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হোস্টিঙ্গার, গোডারি। আর দু একটা আছে, ডোমিন.com, নেমচিপ. এরা হচ্ছে ডোমিন হোস্টিং সেলার। আরো কিছু কোম্পানি আছে যাদের কোনো সার্ভারই নেই, কিছুই নেই, হচ্ছে রিসেলার কি করে? হয়ে যায়, ও রিসেলার এটা না, বিজনেস, ওর কোনো মেশিন নেই, কোনো সার্ভার নেই, তো কোম্পানি চালাইতে চায়। কি করে, যাদের ডোমিন আছে, যারা লাইসেন্স আছে, ওদের ওদের কাছে এটা পার্টিকুলার, হ্যাঁ তোমার 5 টেরাবাইট চাই, আইনে সে তার দামে এখানে বিক্রি করে। আবার কিছু কিছু তো রিসেলার আছে, তার কাস্টমারও সামলাতে হয়। কোম্পানি বলে ঠিক আছে তুমি আমার এখান থেকে নাও, এই প্যাকেজটা নাও, এই জায়গায় তোমার এই কয়টা ডোমেন নেম রাখতে পারবা, সেল করতে পারবা। ওইখানে যত সমস্যা হবে আমরা প্রয়োজন হলে সেই কাস্টমার, আপনার কি করা লাগতেছে, শুধু কোম্পানিটা সেট আপ করে সেল করা লাগবে। কিন্তু চিন্তা করেন না আমি $100 এই কাজ করতে গিয়ে মাইর খেয়েছি। আপাতত এটা যারা মার্কেটিং এ ভালো তারা করতে। তো এটা হচ্ছে রিসেলার, জাস্ট নলেজ দেওয়ার জন্য। রিসেলার অনেক বাংলাদেশি কোম্পানি আছে এই এত দামি টাকা দিয়ে সার্ভার, অনেক বাংলাদেশি কোম্পানি করতে চায় না। কি করে, তারা বিদেশ থেকে কিনে নিয়ে এসে প্যাকেজ নিয়ে এসে সেল করতে থাকে নিজের কোম্পানি না। আচ্ছা আচ্ছা, আমি যদি এখানে গুগলে সার্চ করি মাই ডোমেইন হোস্টিং ফ্রম বিডি, এটা লিখেছে, পাট পারান ভুল লিখছে কেন, বাই হবে। এখানে আগে অ্যাড দেখাইতো, এখন কি দেখাচ্ছে? তার মানে কি ওরা গুগলকে টাকা দিয়েছে যাতে কেউ ডোমেন হোস্টিং লিখে সার্চ করলে তাদের এই লেখাটা দেখা। কারণ এই ডোমেন হোস্টিং এর বিজনেস অনেক লাভ, কি লাভ, একবার যদি সেল করতে পারে তার কোম্পানি যতদিন থাকবে আমার কাছ থেকে ততদিন সার্ভিস দিতে। এই যে দেখেন, এই ওয়েব হোস্ট বিডি এরাও টাকা দিচ্ছে, বাংলাদেশি কোম্পানি। উনি যে কোম্পানিটা বলছে নাম হোস্টিং, তারা এরাও টাকা দিচ্ছে। এখন আমি যদি এখন ক্লিক করি ওদের আরো টাকা কেটে নিবে। তোমার অ্যাডভার্টাইজমেন্ট দেখাইছে সেটা top10.com, বাহ, সেম বেস, এরাও টাকা দিচ্ছে বাবা। তার মানে সে একজন ফ্রিল্যান্সার, সে চাচ্ছে 10 জায়গায় তার অ্যাকাউন্ট খুলছে যে অ্যাফিলিয়েট মার্কেটার। তার এখানে যদি আমি যাই, যে 10টা যে ডোমেইন নেমের কোম্পানির নাম দিয়ে রাখছে, আমি যদি তাদের ওই 10টার যে কোনো একটা থেকে রেজিস্ট্রেশন করি, এই ভদ্রলোকের অ্যাকাউন্টে টাকা চলে। অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট মার্কেটার চেনেন? একটা বড় ওয়েবসাইট বলেন তো যেখানে অ্যাফিলিয়েট মার্কেটিং খুব পপুলার। খুবই বড় তাই না? অ্যাফিলিয়েট মার্কেটিং ওরা অনেকে অনেক টাকা ইনকাম। কি করে, কিছুই করে না, একটা প্রোডাক্টের ওয়েবসাইট বানায়, এক বা একাধিক প্রোডাক্টের বাই সেল করার ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট টাইপের। যখনই কেউ বাই নাও বাটনে ক্লিক করে তখন ওই প্রোডাক্টটা অ্যামাজন পেজে চলে, ওখান থেকে। এতে কি করে, অ্যামাজনটাকে কিছু কমিশন। এইটা যদি করতে পারেন বসে বসে, এটা জাস্ট আপনার কি করতে হবে, এসইও করে ওয়েবসাইটের র্যাঙ্কিং এ আনতে হবে, দেন হচ্ছে কি বলে তার কাছে অটোমেটিক ইউজার চলে যাবে। এসইও নিয়েও কথা বলবো, এখনই বলি। এই যে ওয়েব হোস্ট বিডি দেখেন, এটার উপরে স্পন্সর দেখাচ্ছে দেখাচ্ছে।
মানে কি এটা 1 নম্বরে আছে গুগলে। এই যে 1 নম্বরে থাকার সুবিধাটা কি, এর অটোমেটিক অনেক ইউজারে দেবে, অটোমেটিক ইউজার চলে যাবে। এবং অটোমেটিক কেন যাবে, যে গুগলে সার্চ করবে, সার্চ করলে দেখবে যে এরা আছে, ক্লিক করে এরা কিন্তু একদিনে 1 নম্বরে আসে, অনেক পড়াশোনা করে ওখানে আসছে, অনেক কাজ করে আসতেছে। এটা ফ্রিল্যান্সিং বা কাজের আরেকটা পার্ট, যে আপনাদের পার্ট পিরিয়ডের, এটাকে বলা হচ্ছে এস, ফুল ফর্ম কি বুঝতে পারেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মূল কাজটা কি, গুগলে ওয়েবসাইটটা 1 নম্বর পেজে নিয়ে আসে। কারণ বলি, 1 নম্বরে আসলে সুবিধাটা কি, আপনি আজকে একটা ওয়েবসাইট তৈরি করলেন, ওয়েবসাইট বানায়, ডোমেইন হোস্টিং কিনে সব পাবলিশ, এখন আপনার ওয়েবসাইটের নামও খুব সুন্দর, ওয়েবসাইটের নাম দিলেন খুব সুন্দর .com। দেখো, মানে ওয়েবসাইটের নাম কয়জন জানে, আপনি জানেন, আপনার নিকট কিছু আত্মীয় জানে, বন্ধু বান্ধব জানে, হয়তো বলছেন দ্যাটস ইট। কেউ জানে দুনিয়ায় ব্যবসা হবে, কিছু কোনো লাভ, পৃথিবীকে তো জানে তা। তো এর মধ্যে প্রথম যখন হবে, তখন গুগলে যদি আপনি ওয়েবসাইটটা দিয়ে দেন, ইন্ডেক্স করেন, এসইওর কাজ, মানে সার্চ ইঞ্জিনকে জানানো যে আমি একটা ওয়েবসাইট খুলব, তখন সার্চ ইঞ্জিন কি করবে, ওর হয়তো লক্ষ লক্ষ রেজাল্ট আসছে, তার মধ্যে সবার লাস্টে এতে কি হবে, আপনার ওয়েবসাইটটা এখানে। আপনাকে কি করতে হবে, সার্চ ইঞ্জিন যে কাজগুলো পছন্দ করে সেই স্টাইলে কাজ রেগুলার করতে থাকতে হবে, তাহলে আপনি এসইও করে র্যাঙ্কিং এ 1 নম্বরে আসতে পারেন। যেমন সার্চ ইঞ্জিন কি কাজ পছন্দ করে বলেন, কিওয়ার্ড রিলেটেড কাজ। হ্যাঁ, এসইওর একটা পার্ট কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু তাহলে 1 মিনিট ওয়েট করেন। এগুলা বলতেছেন, এগুলা হচ্ছে কি এসইওর কাজ। আপনি কন্টেন্ট, প্রথমে গুগল কি পছন্দ করেন, কন্টেন্ট কপি পেস্ট করুন, ইমেজ গুগল থেকে সার্চ করে নিয়ে বসাই, কপিরাইট, যেটা কপিরাইট নেই সেগুলো নেই, প্যারাগ্রাফ গুলো আছে বা টেক্সট গুলো আছে, ওখানে চেক করা যায় অটোমেটিক, অন্য ওয়েবসাইটে আছে নাকি, কপি করে নিয়ে আসে, এই ধরনের কাজগুলো করা যায়। দেন হচ্ছে আপনার ওয়েবসাইট কোডিং, এমন কোডিং করলেন যে লোড হইতে আধা ঘন্টা সময় লাগে, আসলো ইউজার আধা ঘন্টা, এইটা গুগল পছন্দ করে ফার্স্ট ওয়েবসাইট। আর আপনার ওয়েবসাইটে ইউজারের কাজের কিছু নাই, ইউজার আসছে, বেশিক্ষণ না থেকে চলে গেছে, বাউন্স রেট, এগুলো হচ্ছে এসইওর পড়াশোনা, আমাদের না, জাস্ট আইডিয়া দিয়ে রাখলাম। এগুলো গুগল বা অন্য সার্চ ইঞ্জিন যেমন ইয়াহু আছে, বিং আছে, র্যাঙ্কিং এ আসতে পারে। রেগুলার কাজ ঠিক করলে, রেগুলার মেনটেন করলে, ওই যে ব্যাকলিঙ্ক, মানে কি অন্য ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবে। প্রথম আলো খুব পপুলার, তাই না, প্রথম আলো ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবে। ভার্সিটি গুলার ওয়েবসাইট, ঢাকা ভার্সিটি, ড্যাফোডিল ভার্সিটি, কোনোভাবে যদি আপনার ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে ব্যাকলিঙ্ক, খুবই হাই কাজ করে। আর অনেক ব্যাকলিঙ্ক আছে লো কোয়ালিটি, এটা পচা ওয়েবসাইট আপনার, এভাবে হাই ব্যাকলিঙ্ক তৈরি করে আপনি রেগুলার মেনটেন, এই আর কি, এটা হচ্ছে এসইওর পার্ট। ঠিক আছে, অনেকক্ষণ কথা বললাম, একটু রেস্ট নেন, একটু পরে আবার কিছুক্ষণ কথা বলবো। চলেন শুরু করি। তাহলে আমি একটু এসইও সম্পর্কে কিছু ধারণা দিয়ে রাখলাম, ধারণাটা থাকা ভালো। হ্যাঁ, কারণ দেখেন, আপনি হয়তো এই যে স্কিলটা আয়ত্তান, এরপর হয়তো ক্লায়েন্টের হয়ে না হোক, নিজেও তো কাজ করতে পারেন, হয়তো প্ল্যান করলেন যে একটা বিজনেস করলেন, কিন্তু ওই যে এসইও সম্পর্কে যদি ধারণা না থাকে, একটা ওয়েবসাইট বানায় যদি রেখে দেন, তো খরচটাই বৃথা, ডোমেইন হোস্টিং
আপনি নিজে ডেভেলপার না হয় ডেভেলপারের কষ্টে লাগে। আপনি যদি না বড় করে সাইট বানান তাহলে তো সাধারণ না লাগবে। কারণ বড় প্রজেক্ট কিন্তু একা হয়। আপনি যদি অ্যামাজনের মতো একটা সাইট বানান, ফেসবুকের মতো সাইট বানান, ফেসবুকের ম্যাক্সিমাম কন্টেন্ট গুলো ইউজারই আপলোড করে দেয়। কত কত অপশন আছে, কতগুলো একা বানানো সাথে একবার শুনছিলাম ওই যে উইন্ডোজের যারা প্রোগ্রামার বানায় ওদের প্রোগ্রামের সংখ্যা নাকি 20,000। অনেক কাজ তো, তাই না? তো এই যে আপনাদের বললাম যে হ্যাঁ এইচটিএমএল শেষ করে ছোট প্রজেক্ট করবো, সিএসএস ছোট প্রজেক্ট, বড় প্রজেক্ট কেন বলিনি? বড় প্রজেক্ট করতে মিনিমাম 6 মাস 1 বছর প্রজেক্ট করতে, প্রজেক্টের সময় অনেকজন ডেভেলপার মিলে 10-12 জন ডেভেলপার মিলে তৈরি করে সেগুলোকে আপনি বড়, বাকি সব ছোট প্রজেক্ট। তাহলে এই মুহূর্তে কিন্তু ডোমিনোসিং কিনতে বলতেছি না, দরকার নেই। এই মুহূর্তে আমরা লোকালি কাজ করবো আমাদের পিসিতে। ডোমিনোসিং কখন লাগবে? আমাদের পিসিতে ওয়েবসাইট রাখলে তো আর পৃথিবীর পাশে দেখতে পারবো না। যখন আমার ওয়েবসাইটটা লাইভ করা লাগবে তখন আমার ডোমিনোসিং কিনে সেখানে ওয়েবসাইটটা নিয়ে রাখবো। তখন ওয়ার্ল্ডের যে কোনো জায়গা দিয়ে থেকে আমাদের ওয়েবসাইট। আর এই যে ওয়েব ওয়েবসাইট কিভাবে 1 নম্বরে আসছে, দীর্ঘদিন ধরে আছে, অনেক পুরাতন। এগুলোর হয়তো ব্যাকলিঙ্ক তৈরি করেছে, কন্টেন্ট গুলো ইউনিক দিয়েছে, কোনো কপি পেস্ট নেই, হয়তো ওয়েবসাইটটা ফাস্ট, দীর্ঘদিন ধরে ফাস্ট, লোডিং টাইম কম, ইউজাররা গিয়ে থাকতেছে, এরকম অনেক কিছু। আবার হুট করে ডাউনও খেয়ে যেতে পারে। কপালের উপর নির্ভর, এটা কপাল না। তারা যদি সবকিছু ঠিকঠাক রাখে তাহলে ডাউন খাবে না। হুট করে তাদের যদি ইলিগাল কিছু করার চিন্তা মাথায় আসে অথবা অথেন্টিক না করে ফেলে, তাহলে দেখা যায় থাকবে না। বা ওই যে দেখেন রেকর্ড দেখাচ্ছে যে 10 নম্বর 20 নম্বর পেজ, আবার লাস্ট পেজে গেলাম, এই যে 14 নম্বরে যাওয়ার পর আবার 18 নম্বর আসছে। কেউ কি 18 নম্বর পেজে কখনো যায়? এই পেজে যদি আবার 22 নম্বর, এই পেজে যদি আপনি ইউজার পাবেন, যদি আপনার ঢুকবেন তখন ফ্যামিলি মেম্বার, তখন আরেকটা ওয়ে আছে, আপনি হচ্ছে অ্যাড দিতে পারেন। ওই যে গুগলে স্পন্সর করছে, ফেসবুকে অ্যাড দেয় টাকা খরচ করে। আর যদি ফ্রিতে করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে যে আমাদের তারা এটাই টার্গেট করে। আমার মনে করেন একটা ট্রিমার দরকার, আমি লিখতে পারি বাই ট্রিমার, বেস্ট ট্রিমার, এইটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা টার্গেট করে পার্টিকুলার প্রোডাক্ট বেচতে হবে। কারণ আমরা কি হবে, হয়তো যেখানে লিখছে সেবার সব বাংলাদেশ ওয়েবসাইট তৈরি করেছে, সেটা প্রোডাক্টটা দেখাচ্ছে, আমি যেই তার প্রোডাক্টটা বাই নাও ক্লিক করতে যাবো সে আমাকে হয়তো পেজে নিয়ে সে নেবে না। অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট তারা তখন অ্যামাজনে নিয়ে, বা যে সেটা অ্যাফিলিয়েট সেই ওয়েবসাইটে নিয়ে যায়। নিয়ে গেলে কি হয়, তখন ওই যে সে একটা শুধু তাই না, সে আজকে গেল কিনলো না, 3 মাসের মধ্যে যদি কিনে তাহলে সে আমারটা ইউজারের থ্রুতে
এইভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে তারা দেখা যায় বসে বসে ইনকাম করতে পারে। ওগুলা পরে থাক, হচ্ছে গিয়ে আমাদের কাজগুলা শুরু করার জন্য এখন আপাতত কি কি প্রস্তুতি লাগবে। প্রথমে যেটা লাগবে অবশ্যই আপনাদের বাসায় আশা করি কম্পিউটার তো আছে, ইন্টারনেট তো বিএস করতে ইনস্টল করবে, ব্রাউজার অবশ্যই আছে, আর হচ্ছে গিয়ে ভিডিও গুলা চলার জন্য প্লেয়ার তো থাকে বাইরে, হচ্ছে গিয়ে আপনার আপাতত এগুলাই লাগলেই হবে। তো ভিএস করতে ইনস্টলেশন দেখায় দেখি, এটা একটা ইম্পর্টেন্ট কাজ আছে যেটা দেখা যাওয়ার পরে স্টুডেন্টরা মিস করে। দেখবেন যে আমি ভিএস করে যখন কাজ করি তখন রাইট বাটন ক্লিক করে যে ওপেন উইথ কোড আমার একটা অপশন সুবিধা হয় যে এটা একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা ভিএস করতে হবে, ইম্পর্টেন্ট কাজ। আপনি যদি সরাসরি ভিএস করে ফাইলে কাজ করেন তাহলে অনেকগুলো অপশন আপনার কাজ করে, এই জায়গায় আপনি যদি পার্টিকুলার ফোল্ডার প্রজেক্ট আকারে ভিএস করতে পারেন অনেক অপশন অটোমেটিক হয়ে যায়। তো এটা একটা ভুল স্টুডেন্টরা প্রায় করে, কি করে সরাসরি দিয়ে ভিএস কোড ওপেন করে, ওটা করেন তাহলে আমি যদি ওপেন করি এই উপরে বাম সাইডে একটা আইকন আছে, তো এখানে যদি দেখেন ওপেন ফোল্ডার দেখেন, তার মানে আমার কোনো ফোল্ডার প্রজেক্ট আকারে ভিএস কোড ওপেন, প্রচুর অপশন কাজ করবে। তো দেখা যায় কি এখানে একটা এইচটিএমএল নিউ ফাইল খুলে ফাইলটা যে কই সেভ হয়েছে এটা খুঁজে, কারণ ওই যে ফোল্ডারটাই তো সে ওপেন করে, আবার সিএসএস লিংক হয় না ঠিক, অনেকগুলো অপশন। তো সঠিক ওয়ে কোনটা, এক হচ্ছে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ পারেন, আরেকটা হচ্ছে এই যে এখানে ওপেন করলেন সরাসরি ঠিক আছে সমস্যা, এই এক্সপ্লোরে ক্লিক করার পরে যে ওপেন ফোল্ডার যদি অপশন আছে এটা ক্লিক করে আপনি যেই ফোল্ডারে কাজ করবেন এই ফোল্ডারটা আপনি টার্গেট করে দেন, কেউ সিলেক্ট ফোল্ডার দিবেন, তাহলে এই ফোল্ডারটাও সিলেক্ট করে তার মানে আপনি এখন যা কাজ করবেন সব এই ফোল্ডারের ভিতর, এরকম যদি ট্রাস্ট যদি আসে হ্যাঁ আমি বিশ্বাস করি। এটা একটা গেল, তাহলে দুইটা ওয়ে গেল তাই না। আরেকটা ওয়ে দেখেন, মনে করেন আমি এই ফোল্ডারটা কাজ করি, পার্ট নামে ফোল্ডারটা কাজ করি, উপরে এটাকে বলে ব্রেড কাম, এটা সবার লাস্টে খালি জায়গা আছে, হ্যাঁ এটা ক্লিক করলে দেখেন জিনিসটা টেক্সটে কনভার্ট হওয়ার পরে লিখবেন সিএমডি, তারপর যখন ইম্পোর্ট দিবেন দেখুন কমান্ড প্রম্পটটা চালু হয়, তো এখানে পার্টটা দেখে দিবেন ঠিক আছে কিনা, সি ড্রাইভ জ্যাম্প, জ্যাম্পের মধ্যে কি আছে এইচটিডক্স, তার ভিতরে আমাদের পার্টিকুলার ফোল্ডার, এমন অবস্থায় আপনি একটা কমেন্ট টাইপ করবেন সেটা হচ্ছে সিওডিই কোড স্পেস ডট, ইন্টার দিবেন তাহলে দেখেন তিনটা ওয়ে দেখেন, তিনটার যে কোনো একটা ওয়ে আপনি, কিন্তু ওই সরাসরি ওপেন করে বসে থাকে এটা স্টুডেন্টরা বলে দেওয়ার পরও প্রায় ভুল করে, তো মনে রাখেন সরাসরি ভিএস কোড ওপেন করবেন না, ভিডিও করে ফেলান তাহলে যেই ফোল্ডারটা কাজ করবেন আগে সেই ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন। দেখেন এখানে আবার আগের ফোল্ডার ওপেন হয়ে গেছে তাই না, কি করবেন ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার, যে ফোল্ডারটা কাজ করব সেই ফোল্ডারটা আগে হয়েছে সিলেক্ট, এটা গেল সিলেক্ট ফোল্ডার। আর কি করতে পারি আমি, ইনস্টলেশনটাই দেখাইনি তাই না, আমি ওপেন করা দেখাইছি, গুগলে যাবেন লিখবেন প্রথমে যে ডাউনলোড ভিএস কোড, কোড ভিএস কোড লেখার পরে এই যে ভিএস কোড আসছে, ভিএস কোড হওয়ার পরে এখানে কি আসছে যে আপনি যদি
সাধারণ ইউজার হন তাহলে এখান থেকে ডাউনলোড করবেন, যদি একটু গরিব হন তাহলে এটা দিবেন, আর যদি বড়লোক হন তাহলে এটা, হ্যাঁ, হচ্ছে কারা ইউজ করে, যারা হ্যাকার তারা ইউজ করে, আর হচ্ছে যাদের পিসির স্পিড কম, উইন্ডোজ লোড হতে সমস্যা হয়, আর লিনাক্স গরিব বলে। যেমন অফিস থেকে আমাকে যে পিসিটা দিয়েছে পার্সোনাল কাজ করার জন্য, ওটার স্পিড কম, পুরাতন আমলের, উইন্ডোজ লোড হইতে অনেক সময় লাগে যায়, ওটা লিনাক্স দিয়ে দিচ্ছে। তো এই জন্য বললাম একটা করি। যাক, এইটা ডাউনলোড করলেন, ডাউনলোড করার পরে ডাউনলোড হচ্ছে, এরকম সেভ দিয়ে দিলেন, ওটাই সেভ করবো, সেভ না করলেও চলে আমার, তারপরে সেভ করে দিই, ডেস্কটপ পরে ডিলিট করে দিব। এই যে ডাউনলোড হচ্ছে, তাহলে এই যে ভিএস কোডের ফাইলটা আসছে, এটা ওপেন করলাম, ওপেন করার পরে এখানে কি যাচ্ছে, আই অ্যাকসেপ্ট, তাই না? মানে পারলে পড়ে নিয়েন, না পারলে সমস্যা নাই, আশা করি জমি জমা লিখে নেবে না। নেক্সটে দিলাম, এই জায়গাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এখানে প্রথম উপরের দুইটা থাকে, এই দুইটা একটু অ্যাড করে নিতে হয়। এই দুইটা কেন অ্যাড করে নিতে হয়, করে দেখেন, অ্যাড ওপেন উইথ কোড, ওই যে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ কোড, অ্যাকশন টু উইন্ডোজ এক্সপ্লোরার ফাইল কনটেক্সট মেনু, তার মানে কনটেক্সট মেনু কোনটা, রাইট বাটন ক্লিক করলে যে মেনুটা আছে, দুই জায়গার কনটেক্সট মেনু, হ্যাঁ, দুইটা টিক চিহ্ন দিয়ে নেক্সট নেক্সট দিয়ে দেন। লাঞ্চ ভিএস কোড না দিলে চলে, ফিনিশ, কাজ শেষ। এভাবে বাসায় ইনস্টল করে দেবে। একটা এক্সটেনশন লাগবে ভিএস কোডের সাথে ইনস্টল করা, এক্সটেনশন মানে কি ছিলেন, নাম শুনছেন, এক্সটেনশন মানে ফিচার্স বাড়ানোর জন্য। যে আপনারা যখন বাসায় ভিএস কোড ইনস্টল করবেন তখন দেখবেন প্রথম চারটা আছে, ও হ্যাঁ, মাঝখানে কোনো একটা নাই হয়। তো একদম প্রথমেই যেটা ইনস্টল করবেন বলেন নাম কি, লাইফ স্টাইল, এটা একটু ইনস্টল, নামটাকে লিখে দিবেন। আর যেহেতু মেল নাই, কথা বলতেছি, এগুলো তো রেকর্ডিং হচ্ছে ঠিক আছে, কিন্তু ভিডিও তো, চেষ্টা করেন তারপরে ইমেলটা নেওয়ার, এখান থেকে ক্লাস শেষ করে মনে করেন আমি একটু পরেই ছেড়ে দেবো, পাশের রুমে দুনিয়া ঘুরে যেতে হবে, দুনিয়া ঘুরে আবার পিছনে রুমে যে কথা শুনছেন না, এই রুমে সাদিয়া ম্যাম নামে একজন তার কাছে গিয়ে ইমেলটা, ইমেলটা নেওয়া গেলে তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে আমি একটা ক্লাসরুম তৈরি করে আপনাদের, আমি যদি অ্যাড করে নিই তাহলে আমি ক্লাসরুমে ভিডিওটা দিয়ে, অথবা আমি ক্লাসরুম তৈরি করি, তৈরি করে রাখি, আপনাদের কোড দিয়ে দিলাম, আপনার ইমেলটা পাইলে classroom.google.com-এ যাবেন, তারপর এখানে জয়েন ক্লাস দিয়ে জয়েন করবেন, দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে এখানে দেখেন আমার এখানে আনইনস্টল লেখা আছে, আপনি এখানে ইনস্টল করলে, আমারটা ইনস্টল, আনইনস্টল কেন লেখা আছে, অলরেডি ইনস্টল করা আছে। তো জিনিসটা দেখে রাখেন নাম কি, লাইভ সার্ভার, এবং এটা ইন্টারনেট থেকে ডাউনলোড হয়, তো ইন্টারনেট কানেকশনটা যাদের থাকে। আর হচ্ছে কি কোন অপশনে, যে 4 নম্বর অপশন, 5 নম্বর এক্সটেনশন, মাউস উপরে নিলে দেখেন আইকনটা দেখে রাখেন, আর মাউস উপরে নিলে কি লেখা আছে, তাদের জন্য একটা ইয়া খুলি। ও আপনাদের একদিন বাড়ানো হয়েছে জানেন কি, রবিবার 1.5 ঘন্টা ক্লাস থাকে,
আমাদের একদিন ক্লাস ছিল না ওয়েব ডিজাইনের, আরেকদিন রাখা হয়েছে, সেটা হচ্ছে রবিবার 4:30 থেকে 6। এই 2 দিন আমার সাথে ওয়েব ডিজাইন 3 ঘন্টা হবে, যদিও ছেড়ে দেবো একটু পরে, কোডিং শুরু করলে তখন রবিবার এরকম 4:30 থেকে। আপনারা যেটা করবেন, ওই যে উপরে দেখবেন যে ক্লাসরুমে ঢোকার পর এগুলো তো কিচ্ছু থাকবে না, উপরে একটা প্লাস চিহ্ন থাকবে। প্লাস চিহ্ন চার পর থাকার পর যে জয়েন ক্লাসে দিবে, জয়েন ক্লাসে দেওয়ার পর একটা ক্লাস কোড থাকবে। ক্লাস কোডটা কি আমি এখনো তৈরি করি নাই, নাই তাহলে আমি আগে একটা তৈরি করে নিই। হ্যাঁ, ক্লাস নেম H7 কি মর্নিং, সরি গেট আফটার। কোড পেয়ে গেছি। এই হাম্বা হাব কি আসছে, HHB অদ্ভুত কোড আসলো। তাহলে ওই যে জয়েন ক্লাসে দেওয়ার পর যখন কোডটা চেয়েছে, যদি এই কোডটা দিয়ে দেন তারপর আপনি এই ক্লাসে ঢুকতে পারবেন। কিন্তু খেয়াল রাখতে হবে এই যে এখানে তার ইমেল দিয়ে লগ ইন আছে, যেটা একদম ফ্রেশ স্টুডেন্টরা প্রবলেম ফেস করে। তারা বাসায় দেখা যায় অলরেডি অন্য একটা ইমেলে লগ ইন থাকে, ওই অ্যাকাউন্টে ঢুকে নতুন প্রোফাইল কিন্তু ক্রিয়েট করা যায়। তাই আপনি দীপ্তি থেকে যে ইমেলটা পাবেন সেটা দিয়ে একটা নতুন প্রোফাইল ক্রিয়েট করে আপনি সেখানে নিলে আর এই ঝামেলা। এখানে আমি একটা ম্যাটেরিয়াল দিয়ে দিই, নাম দিয়ে দিই কি আদার্স দিয়ে দিই, কোর্স টপিক, টপিক যেটা কোর্স আউটলাইন বের করেছি। স্লাইডটাই দিয়ে দিই, হ্যাঁ একটা একটা করে পেজ। ঠিক আছে, এখানে আদার্স নামে একটা কপি ইয়া পাবেন, সেখানে হচ্ছে গিয়ে কোর্স আউটলাইনটা পাবেন। ভিএস কোড ডাউনলোড লিঙ্ক কি লাগবে? ভিএস কোড ইনস্টলের সময় একটা সাবধানতা অবলম্বন করতে হবে। এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড,
একটা সফটওয়্যার আছে ভিজুয়াল স্টুডিও, বিশাল সফটওয়্যার। হ্যাঁ, ওই ধরনের সফটওয়্যারকে বলা হয় আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আর আমরা যেটা ভিএস কোড ইউজ করতেছি সেটা হচ্ছে টেক্সট এডিটর। দুটার মধ্যে তফাৎ কি কেউ বলেন? একটা বড় একটা ছোট, ওটাতে অনেক কাজ করে। এর মূল উদ্দেশ্য হচ্ছে কি, ওইখানে যে আপনি বলেন করবেন, ওই সফটওয়্যার প্র্যাকটিস করার জিনিসটাও ওইখানে সফটওয়্যারটা রান করবে, ওই টুলস গুলো ওইটার ভিতরে ইনস্টল। ভিএস কোডের মধ্যে কিন্তু পিএইচপি ইনস্টল করেছেন, র জাভাস্ক্রিপ্ট কিন্তু নোট জাস্ট নাই, আমাকে জাস্ট আইডিইতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবেন, তার যাবতীয় জিনিস যেগুলো আছে সব ওইখানে সেটআপ করা, ওইখানে প্র্যাকটিস। এটা আমাদের কোডিং করলেই হয়ে লাগতেছে। আইডিই লাগে হচ্ছে জাভা যদি শিখবো, সি শার্প যদি শিখবো, সি প্লাস প্লাস এই ল্যাঙ্গুয়েজগুলো শেখার জন্য এনভায়রনমেন্ট, পরিবেশটাও সেট আপ করে। কোড টেক্সট এডিটরে এনভায়রনমেন্ট লাগে না, সেখানে কোড লিখে শর্টকাটে লেখার। তো ওই ভিজুয়াল স্টুডিও কোড, ভিজুয়াল স্টুডিও ইনস্টল করতে চান, ইনস্টল করবেন ভিজুয়াল স্টুডিও কোড। এটা ইনস্টল করে নিলেন, আর এক্সটেনশনটা তো ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে নিলেন। ভিজুয়াল স্টুডিও কোড পার্টগুলা আপাতত দুইটা বাটন চিনাইছি, একটা হচ্ছে এক্সপ্লোরার, আমার ফাইলগুলো দেখা যাবে কি আছে ফোল্ডারের ভিতরে, হচ্ছে গিয়ে পুরো অনেক অপশন আছে, এগুলো আস্তে আস্তে চিনবো, সমস্যা নেই। কোডিং তো শুরু করলাম না আজকে, করার পরে এগুলো আস্তে আস্তে। ওই যে যেটা বললাম, একটু আপনার কোনো জিনিস যদি একবার না বুঝেন, ভেঙে ভেঙে ওখানে পুরো কোডিংটা আপনি বুঝেন, লাইন বাই লাইন বুঝেন এটা কি করে, এইটুকুর মানে ভেঙে ভেঙে বুঝলে জিনিসটা সোজা হয়। তাও বুঝেন না যে কাজটা এইভাবে করছে, এটুকু বুঝলেন, করতে করতে একদিন বোঝা হয়ে যায়। আবার দেখা যায় আপনি আজকে কাজ করলেন, কালকে বলে খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কাজ করলেন, কাজ করছেন, কি কাজ করছেন একটু রিভাইজ দিবেন, আর হচ্ছে গিয়ে জাস্ট জেনে রাখেন যে হ্যাঁ কাজটা করা যায়। যে কাজটা করা যায় কিভাবে করবেন, আপনি গুগল খুঁজে এআই দিয়ে, আপনার জানেনই না যে কাজটা করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি নাম ডাকতে চাচ্ছিলাম, নাম ডাকার নাম তো আসে নাই। ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা আপলোড করে দিব ওই ক্লাসে।